দর্শক সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 5 মিনিট মোটিভেশন স্টুডিও থেকে আপনাদের সবার শুভকামনা করে আজকের এই অনুষ্ঠানটি আবার শুরু করছি। আপনারা জানেন যে আমাদের ঘোষণা অনুযায়ী আমাদের মাঝে আজকে একজন অতিথি উপস্থিত থাকবেন। তিনি উপস্থিত আছেন, তিনি সর্দার মোহাম্মদ আবু সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া। তো আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনি একটু আপনার পরিচয়টা আর দর্শকদের উদ্দেশ্যে আপনার এই আজকে যে উপস্থিত হয়েছেন আপনার সম্বোধন সেগুলো আপনি একটু নিজে মুখে জানাবেন দয়া করে। ধন্যবাদ। আমি আজকে এই 5 মিনিট মোটিভেশন এই টেলিভিশনের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় উপস্থাপককে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানটি যারা আমাদের দেশের এবং বাইরের থেকে সম্মিলিত দর্শক শ্রোতা দেখছেন, আমি তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার পরিচয় বলি যে আমি বিশেষ করে এখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দৌলতপুরে কর্মরত আছি। আমি গত বছর মে মাসে আমি ভেড়ামারা থেকে বদলি হয়ে দৌলতপুরে যোগদান করি, পদ্মবতী সেখানে কাজ করে যাচ্ছি। আমার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। আমি প্রায় 26 বছর প্রায় চাকরি করে যাচ্ছি। তো আশা করছি যে আমাদের অনুষ্ঠানটি আপনারা সবাই দেখবেন, ইনশাল্লাহ আমাদের সাথে এই আধা ঘন্টা থাকবেন, খুবই ভালো লাগবে। আমি আপনাদেরকে এই অনুষ্ঠানে দেখার জন্য আমন্ত্রণ জানাই। আমি আমার কথা আপাতত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমাদেরও ভালো লাগছে। তো আমরা কিছু প্রশ্নে চলে যাব। দর্শক, আপনারা জানেন যে আমাদের এটা নিয়মিত আয়োজন। এই আয়োজনে আমরা প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা আয়োজনে আমরা চেষ্টা করি যে একজন গেস্টকে রাখার এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের মধ্যে থেকে আমরা সেটা বাছাই করে নিয়ে আসি। তো আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে। আজকে আছেন দৌলতপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক। তো ওনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে, আমরা কোভিড-19 সচেতনতা নিয়ে কথা বলবো এবং শিক্ষার্থীদের উনি কিছু দিক নির্দেশনা দিবেন, শিক্ষকদের ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলবেন। আমরা যেহেতু এখন ঘরে বসে আছি, সব মিলে আমরা চাচ্ছি যে আপনাদের একটা রেসপন্স আমরা পাবো। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমরা এই কোভিড-19 সচেতনতায় আপনাদের মতামতটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপনার কাছে প্রশ্ন যে কোভিড-19 অথবা নোভেল করোনা ভাইরাস বিভিন্ন রকম ভাবে আমরা আসলে এই এক মাসখানেক ধরে আমরা কিন্তু শব্দের সঙ্গে নতুন করে পরিচিত হয়েছি, যেমন কোয়ারেন্টাইন, তারপরে লকডাউন, আইসোলেশন। এগুলো আসলে আগে অতটা আমার নিজেরই ওইভাবে জানা ছিল না। তো এখন এই যে কোভিড-19 ভাইরাস, এটার যে প্রাদুর্ভাব বিশ্বব্যাপী অলরেডি মহামারী সৃষ্টি হয়েছে, বাংলাদেশেও হওয়ার পথে আর কি, চলমান অবস্থায়। এখন আস্তে আস্তে এর সংখ্যাটা জ্যামিতিক হারে বৃদ্ধিগত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই কোভিড-19 ভাইরাস সম্পর্কে শিক্ষার্থী এবং শিক্ষকদের আপনি একটু কিভাবে ধারণা দিবেন আপনার জায়গা থেকে? ধন্যবাদ। আমরা খুবই দুঃখের সাথে দেখছি যে কোভিড-19 তথা করোনা ভাইরাস এটি খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা টিভিতে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা প্রতিদিন এই বিষয়টি আমরা দেখছি বা আলোচনা শুনতে পাচ্ছি। এই ভাইরাস সারা বিশ্বে খুবই ভয়াবহ আকার রূপ ধারণ করেছে। বিশেষ করে আমাদের হাই প্রোফাইলের যে দেশগুলো রয়েছে, যদি আমেরিকা, ইউরোপের অনেকগুলো দেশ এবং এর বাইরেও প্রায় প্রত্যেকটা কান্ট্রিতে এটি আক্রমণ ভাইরাসকে এখন তো আসলে বাদ নাই এমন খুঁজে পাওয়াটাই মুশকিল। হয়তোবা আমি সেই হিসাবে আমি বলতে পারি যে বিশ্বের মানচিত্রে আমাদের দেশটি অনেক ছোট। আমরা সবাই যদি মানচিত্রে লক্ষ্য করি যে আমাদের দেশটা দেখা যাবে যে একটা আঙ্গুলের নিচে একটি ছোট্ট কোটার মতো। সেই দেশে কিন্তু আমরা অনেক জনঘনবসতিপূর্ণ এলাকা, আমাদের কিন্তু আমাদের সবচেয়ে ভয়ের কারণ ঘনবসতিটা আমাদের একটা। এই ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার সুবাদে যদি আমরা স্বেচ্ছায় এবং স্ব উদ্যোগে
এবং এই সরকারের যে নির্দেশনা আমাদের প্রতি সর্বদাই দেওয়া হচ্ছে, আমরা যদি সচেতন না হই এবং আমরা যদি নিজে নিজে এই সমস্ত বিষয়ে যে আমাদের যা করণীয়, যেহেতু আমাদের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, তো প্রতিকারের জন্য আমরা যদি নিজেরা সহযোগে স্বেচ্ছায় আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই যে গতকালকে পর্যন্ত যে পরিণতি আমরা বিশ্বের ওই হাই প্রোফাইলের দেশগুলোতে লক্ষ্য করছি, আমাদের কিন্তু তার চেয়েও ভয়াবহ পরিণতি শিকার হতে পারে। সেজন্য আমরা আশা করছি যে ঘনবসতির কারণে আর আমরা আশা করছি যেহেতু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তো সেই জন্য আমাদেরকে এই সচেতনতার বিষয়টি মাথায় রেখে আমরা যেটা করতে পারি এক্ষুনি এবং মানে আমি যে এখন আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করছি, এখনই আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কোনোভাবেই না আসা, এটি আমাদেরকে মেনে চলতে হবে। প্রাথমিকভাবে যে কাজটি করা, তারপর পরিবারের সদস্যদের সাথে আমরা সময় কাটাই এবং তাদেরকে ঘরেও মাস্ক পরার জন্য আমরা পরামর্শ দিতে পারি। কারণ একটি শব্দ ড্রপলেট, যেটি অত্যন্ত মারাত্মক, যে এই করোনা ভাইরাসটি যে আক্রান্ত হয়, এই যে আমরা কথা বলছি যে মুখের যে এই যে ড্রপ ছুটে পড়ে, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে পড়ে এবং যেটির মাধ্যম দিয়ে আরেকজন সংক্রামিত হতে পারে। এই জন্য এইটা যাতে আমাদের মুখ থেকে না ছাড়ায়, যেমন আমি যদিও এখনো কথা বলছি মাস্ক ছাড়াই, এখানে আমাদের এখানে মানে জনসমাগম তেমন নেই, পূর্ব প্রস্তুতি নিয়ে জায়গাতে বসেছি। দর্শক আপনারা দয়া করে এটা ভুল বুঝবেন না যে আমরা কিন্তু নিজেদের সেফটি যেটুকু দরকার আমরা বিভিন্ন রকম কেমিক্যাল আমাদের শরীরে ইউজ করে আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে এখানে বসেছি। এখানে আর আমরা একটা নির্দিষ্ট গ্যাপও রেখেছি, তো এই জন্যই আমাদের সকল দর্শক আমার মাস্ক আছে, কিন্তু কথা বলতে গেলে মাস্কে একটু সমস্যা যে কারণে আমরা এই সময়টা ক্লিয়ার আসে না। সচেতনতার সাথে আমরা নিজেদেরকে উপস্থাপন করছি, এটির জন্য আপনারা অবশ্যই আমাদের সম্মানিত উপস্থাপক যেমনটি বলেছেন, আমরা যেন ভুল না বুঝি যে এই ড্রপলেট থেকে আমাদেরকে মানে মানে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে পারি। ইনডোরে অর্থাৎ আমাদের ঘরের মধ্যেও আমরা পরিবারের যে সদস্যগুলো রয়েছে, বিশেষ করে আমরা শিক্ষার্থী, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী, আমরা ঘরে অবস্থান করব এবং অবশ্যই মাস্ক পরিধান করব এবং এই সামাজিক দূরত্বটা মেনেই আমরা ঘরে অবস্থান করব। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ভাবে উনি বলেছেন যে আমাদের সচেতনতার জায়গাটা আসলে কেমন হওয়া উচিত। আমরা আমাদের দেশ ঘনবসতিপূর্ণ দেশ, আপনারা জানেন। আমাদের অতিথি বলেছেন যে হাই প্রোফাইলের দেশ যেগুলো, সেগুলো যে অবস্থা, সেই তুলনায় আসলে আমাদের অবস্থাটা আরো ভয়াবহতার দিকে যেতে পারে যদি আমরা সচেতন না থাকি। দর্শক আপনাদের কাছে আমাদের একটাই সবসময় দাবি, একটাই সবসময় মেসেজ, আমরা এই প্রোগ্রামটি করছি শুরু থেকে, অনেকদিন থেকে এটা চলছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে চলে আসছে। এটা আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সচেতন করা, এছাড়াও বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম ভাবে আপনাদের সচেতন করছে। প্রশাসন, সরকার সবাই সম্মিলিতভাবে আপনাদের সচেতনতার কাজে আপনারা নিয়োজিত আছে যারা, তো আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে এই সচেতনতার জায়গাটা সবারই দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনি সচেতন থাকলে আপনার পরিবার সচেতন থাকবে, আপনার সমাজ থাকবে এবং দেশ একটা ভালো অবস্থানে থাকবে। তো যাই হোক, আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ। আমি একবার আবারও প্রশ্নে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে যে আপনি তো একজন সরকারি কর্মকর্তা, শিক্ষা বিভাগে আছেন, মাধ্যমিক শিক্ষা অফিসার, তো আপনাকে আসলে সরকারি কোন দায়িত্বের সঙ্গে, এই সময় তো অনেক ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব অথবা ডেপুটেশনে অনেকেই আছেন, তা আপনাকে আপনি সরকারি কোন দায়িত্ব পালন করছেন এই কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা যারা উপজেলাতে কর্মরত আছি, কর্মস্থলে আছি, আমরা কাজ করছি নিয়মিত, যদিও মানে সরকার ঘোষিত এটি ছুটি নয়, এটি আমাদের উপর দর্পিত দায়িত্ব এরকম যে এই খুবই মানে ভয়াবহ যে সংকট আমাদের সৃষ্টি হয়েছে, আমরা যেন কর্মস্থলে থেকে আমরা দায়িত্বপ্রাপ্ত এলাকায় আমরা কাজ করি। যেমন আমি ব্যক্তিগতভাবে এবং আমার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাচন অফিসার 2 জন, 14টি ইউনিয়ন আছে। যেমন আমি হোগলপাড়া ইউনিয়নের দায়িত্বে আছি, সেখানে এই কোভিড-19 যারা বিষয়টা মাথায় রেখে
যেমন মানে এক একটা ইউনিয়নে এক একজন কর্মকর্তাকে দুজন করে কর্মকর্তা দিয়েছে, আর সাথে সাবঅর্ডিনেট কারা আছে? সাবঅর্ডিনেট আমাদের অফিসের স্টাফরা প্রয়োজন আমাদের সঙ্গে থাকতে পারে, যেহেতু গ্যাদারিং আবার একসঙ্গে যাওয়া এগুলো অ্যাভয়েড। কোনো ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী স্ব দপ্তরের দায়িত্ব স্ব-স্বভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া আছে। যেমন আমি মনিটরিং এর দায়িত্বে আছি। আমি কি করতে পারি, যেমন বর্তমানে যেটি ঘটছে, গতকালকে থেকে আমরা আবার একটা চিঠি পেয়েছি, কাজ শুরু করেছি, যে আমি রাত্রিবেলা অনেক ফোনে কথা বলেছি যে আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন, ঢাকা থেকে এসছেন, জয়দেবপুর থেকে এসছেন, গাজীপুর থেকে এসছেন, যারা গার্মেন্টস কর্মী আছে তারা যেভাবে হোক চলে আসছে, কিন্তু এদের বিষয়ে অত্যন্ত মানে সতর্কতা জারি করা হয়েছে, তারা যেন অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকে। আমি যতটুকু জানি, জি জি, তো সেক্ষেত্রে করণীয় আসলে হ্যাঁ আমরা বলছি যে আপনার অবশ্যই এই যেহেতু চলেই আসছেন, তো সেহেতু সরকারি আইন নিয়ম যেটি বলা হয়েছে সেটি অবশ্যই মানে তাকে ঘরে অবস্থান করতে হবে, কোনোভাবে সে বাইরে বেরোতে পারবে না অন্তত 14টা দিন। যেদিনকে সে ঘরে ঢুকছে সেদিন থেকে 14 দিন বাইরে বেরোতে পারবে না, সেই ধরনের নির্দেশনা তাদের উপর দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ, মেম্বার এবং চৌকিদাররা তারা ইতিমধ্যে সেখানে তাদেরকে অলরেডি সে নোটিশ পৌঁছে দিয়েছে। তাদের মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য আমাদের কাছে আছে, আমরা প্রতিনিয়ত তাদেরকে আমরা যোগাযোগ রাখছি যেন কোনো অবস্থাতে নির্দিষ্ট টাইমের আগে যেন তারা ঘরের বাইরে না, মানে 14 দিনের আগে যেন তারা, কমসে কম 14 দিন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে যে কোয়ারেন্টাইনে যারা থাকছে, দেখেন যে একটা বাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে 10 জন 12 জন 5 জন 7 জন সদস্য আছে, তাহলে এই বাড়ির মধ্যে যখন ওই ব্যক্তিটি বাড়ি থেকে যিনি আসছেন তার নির্দিষ্ট ঘরে থাকার জায়গায় উনি যখন বাইরে বের হচ্ছেন, অর্থাৎ ওনার বাড়ির টয়লেটটা এক সাইডে, গ্রামে এরকমই থাকে যে অ্যাটাচড থাকে না, বাইরে থাকে, একটু দূরেও থাকে, তো সেক্ষেত্রে তো একটা মানে সংস্পর্শে আসার একটা মেনে চলার বিষয়। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে যাদের বাড়ি গ্রামে, সেক্ষেত্রে কোয়ারেন্টাইনের নীতিমালাটা কেমন হতে পারে? একজন কর্মকর্তা হিসাবে আসলে তো সব বাড়িতে গিয়ে ওইটি বলা আসলে খুবই কঠিন ব্যাপার। সেটি আমরা চেয়ারম্যান মেম্বারদের মাধ্যম দিয়ে প্রত্যেকটা সেই রকম বাড়িতে যারা বাইরে থেকে এসছে তাদেরকে এই মেসেজটা অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে যে তুমি তোমার ঘরেই অবস্থান করবে, তোমার খাবার দাবার তোমাকে ওখানে পৌঁছে দেবে, তুমি এইভাবে নিয়ে তুমি নিজে খাবে, তার থালাবাটির সাথে সাথে যাতে ওই যে বিধি অনুযায়ী ওয়াশিং পাউডার দিয়ে বা স্যাভলন দিয়ে যেগুলো থাকে ধোয়ার জন্য, যেগুলো সেগুলো ধুয়ে আলাদা করে তার ব্যবহার্য জিনিস সবগুলো আলাদা থাকবে, আলাদা ব্যবস্থাপনায় থাকবে, এবং এই 14-15 দিন তাকে ঠিক এইভাবে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু ওই তার যে নৈমিত্তিক কাজ যেগুলো, যেমন টয়লেট ইউজ করা, গোসল করা, সেগুলো তো একই বাথরুম ব্যবহার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে নিজের সেফটির জন্য সে ব্যবহার করার পরে ওই যে স্যাভলন বা এরকম পাউডার আছে, ব্লিচিং পাউডার দিয়ে ওইটা ওয়াশ করে যাতে কিছু পরে, বেশ কিছুক্ষণ পরে যাতে তারা সেটি ব্যবহার করে, যেন ওই কোভিড-19 যদি ওখানে থেকে থাকেও সেটা যেন নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা, এইভাবে চেষ্টা করা হচ্ছে যাতে করে সবাইকে সহযোগিতা করে আর কি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক আমরা খুব সুন্দর একটি উত্তর পেয়েছি যে যে বিষয়গুলো নিয়ে আমাদের একটু সংশয় ছিল, যে কোয়ারেন্টাইনে থাকলে একই বাড়ির ভিতরে একই ঘরে থাকলেও সে নিত্য নৈমিত্তিক কাজের জন্য অনেক কিছু একসঙ্গে ব্যবহার করতে হচ্ছে। তা আমাদের অতিথি মহোদয় উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আসলে এই কাজগুলো আমরা করতে পারি। তো মূলত আসলে এই জায়গাতে আমরা যদি আবেগকে কাজে লাগাই, আবেগকে কাজে লাগালে আমাদের বিপদ হবে। আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, যে ভাবতে হবে যে আমাদের একটু অসচেতনতার জন্য আমাদের একটু ওই আমাদের যে আপনজন বাড়িতে এসেছে তার প্রতি আমাদের একটু ভালোবাসা আবেগ যদি দেখাতে যাই বাস্তবতা না মেনে, তাহলে কি হতে পারে আপনার মাধ্যমে আপনার পরিবার এবং আপনার পুরো সমাজ এবং এইভাবে আপনার পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এই ক্ষতি কোনো কিছুতে আসলে পোষানো যাবে না। মানুষের অন্যান্য ক্ষতি পোষানো যায়, কিন্তু জীবন চলে গেলে সেই ক্ষতি আর কখনো পোষানো যায় না। তো এই জন্য আমার মনে হয় যে আপনার এই পরামর্শটা আমাদের দর্শকদেরও খুব কাজে লেগেছে। দর্শক আপনারা যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আমাদের মাঝে জানিয়েছেন মুর্শিদুল্লাহ, তারপরে অসাধারণ স্যার, আপনাকে ধন্যবাদ। এম এ হাসান অসাধারণ লিখেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। হাসান আলী বিশ্বাস লিখেছেন যে স্যারকে অনেকদিন পর দেখলাম, স্যারের সুস্থতা কামনা করে। স্যার আমি জীবন কাছারি পাড়া বাড়ি, আপনার হয়তো বা পরিচিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনি আমাদের সঙ্গে আছেন এবং দর্শক যারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আমাদের দেখতে পাচ্ছেন কিশোর বাতায়ন থেকে এবং শিক্ষক বাতায়ন থেকে শিক্ষার্থী তোমরা যারা আছো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তো তার কাছ থেকে আমরা আসলে বিভিন্ন পরামর্শ শুনছি কোভিড-19 সচেতনতায় কি কি করা যায়, উনি কি কি করছেন তার জায়গা থেকে, উনি কতটুকু সচেতন আমরা সেটাও জানবো, তার পরিবার সম্পর্কে আমরা যাবো একটু পরে। তো তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, সম্মানিত শিক্ষক মন্ডলী আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আমরা আপনার মতামতকেও নিতে চাই এবং আমরা যেটা ভালো মতামত সেটা আমরাও মেনে চলতে চাই, এই জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে অনেকেই দেখছে আপনাকে এখন ওই যে শিক্ষার্থীরা, আপনি যেহেতু শিক্ষা কর্মকর্তা এখানে আপনার একটা বড় দায়বদ্ধতাও আছে যে একটা উপজেলাতে যখন কোনোভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় কিংবা বাধাগ্রস্ত হয় কিংবা কোনো একটা সমস্যা হয়, আসলে সবার আগে মাধ্যমিক পর্যায়ে সবার আগে জবাবদিহিতা আসে আপনার কাছে, আপনাকে দিতে হয়। তো সেক্ষেত্রে এই যে এখন তো সারা দেশব্যাপী, এটা আন্তর্জাতিক সমস্যা, জাতীয় সমস্যা বললেও ভুল হবে, তো এই সারা দেশব্যাপী সমস্যা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা আসলে পিছিয়ে গেছে, মানে এটা কবে হবে আনসার্টেন, এটা অ্যাবসার্ড একটা জায়গাতে আমরা যাচ্ছি আর কি, ডেট কখনোই বলা যায়। এখন যে হারে আসলে করোনা ভাইরাসের রোগী মানে শনাক্ত হচ্ছে, ভাইরাস শনাক্ত হচ্ছে মানুষের ভিতরে, এটা আসলে একটা আমরা খুব মানে কি হবে বুঝতে পারছি না, ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে যাচ্ছি। তবে তারপরেও আমাদের সরকার এবং শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক, মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে সময় মতো রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এরা আপনারাও খেয়াল করেছেন যে 10 বছর আগের চিত্র আর এখনকার চিত্র কিন্তু এক না, এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো সেই জায়গাতে আপনার মানে শিক্ষার্থীরা তো এখন বাড়িতে বসে আছে, তারা অনেকেই আমার সাথে অনেক শিক্ষার্থীর কথা হয়, তো তারা আসলে হতাশ, মানে বলছে যে স্যার এখন তো পড়াশোনা যেটা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এখন এমন একটা অবস্থা কবে পরীক্ষা হবে, এখন তো পড়তে বসবো, সেই বসলে মন বসছে না, একটা হতাশা একটা আতঙ্ক কাজ করছে। তো এই জায়গাতে আপনার জায়গা থেকে এই সমস্ত শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কি, এটা একটু বলবেন। ধন্যবাদ। আসলে আমি শিক্ষা পরিবারের সদস্য হিসাবে পাবলিক পরীক্ষার সকল পরীক্ষায় আমরা সম্পৃক্ত থাকি খুব যথাযথভাবে এবং খুব নিবিড়ভাবে দায়িত্ব পালন করি। এখন বিশ্বব্যাপী যে ভয়াবহ কোভিড-19 বিশেষ করে করোনা ভাইরাসের যে বিষয়টি শুরু হয়েছে এবং প্রতিনিয়ত আমরা যে খুবই বিয়োগান্ত ঘটনা দেখে যাচ্ছি, বিশেষ করে হাই প্রোফাইলের দেশগুলোতে, আমরা আসলে অত্যন্ত মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের দিন যাচ্ছে বলে আমরা মনে করছি। এই অবস্থায় আমাদের দেশও আক্রান্ত হয়েছে, বিশেষ করে গতকালকে যে রিপোর্ট প্রায় 341 জন আক্রান্ত হয়েছে, 10 জন মৃত্যুবরণ করেছে, এইভাবে প্রায় 60 জন মতো মানুষ মারা গেছে। আসলে আগামীকালকে কি হবে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না, বাট আমরা মনে করছি যে কত ভয়াবহ দিকে যাচ্ছে। আমাদের তো সচেতনতা ছাড়া বিকল্প রাস্তা নেই। সেই হিসেবে আমাদের পরীক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা এইবার দেওয়ার কথা ছিল, গত 1 এপ্রিল থেকে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটি সরকার সঙ্গত কারণে স্টপ করেছেন। আর কবে যে এটি শুরু হবে এটি এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, কারণ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কোনো কমেন্টস করাও যাচ্ছে না। স্বাভাবিক না হলে আসলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ জায়গা থেকে যেহেতু কোন রকম সমাবেশ, বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখা বা এই ধরনের বিষয়গুলো রয়েছে, পরীক্ষা মানেই সেখানে একটা বড় ধরনের গ্যাদারিং, যেটি এই কোভিড-19 এর জন্য একদম সহায়ক। গ্যাদারিং মানেই কোভিড-19 এর জন্য একটি সহায়ক জিনিস। সুতরাং পরীক্ষাতে এই অবস্থায় সরকার নিয়ে আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে সেটাই মানে জনসমাগম মানেই এই ভাইরাসকে আমরা সামনে থেকে আগায় দিলাম, সাপোর্ট দিলাম। সেই হিসাবে আমি মনে করি যে সরকার যথার্থই সিদ্ধান্ত নিয়েছেন এবং একটু দেরিতে হলেও যদি আমরা এই পরিস্থিতি থেকে সার্ভাইভ করতে সক্ষম হই তাহলে হয়তো এমনটা হতে পারে, আমি জানি না, সেটি সরকারের সিদ্ধান্ত। আমরা ছোটবেলায় যেমন এসএসসি পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, 2 বেলা পরীক্ষা দিয়েছি, হয়তো এমনটাও হতে পারে আমার ধারণা আর কি। যেহেতু সেশন জট শুরু হলে সেটি কভার করা খুব কঠিন হয়ে যায়, একটা জেনারেশন গ্যাপ মানে খুব একটা জটিল ব্যাপার আর কি। তো সেই হিসাবে আমার ধারণা যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রহম করলে যদি তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তো সরকার হয়তো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবশ্যই একটা ভালো ব্যবস্থা নেবেন।
তো এই মুহূর্তে আমি শিক্ষার্থীদের বলবো আপনার জায়গা থেকে একটু পরামর্শটা দিবেন, আমরা যেহেতু একদম রুট লেভেলে শিক্ষার্থীদের একদম কাছে অবস্থান করি, তারা কি করে, পড়ালেখা কিভাবে করে বা কিভাবে ক্লাস করে আমরা ফলো আপ করি, তো সেই হিসাবে তাদেরকে আমরা বলি যে তোমরা শিক্ষার্থীরা, আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, অত্যন্ত স্নেহের, যে তোমরা নিজেরা এখন ঘরে অবস্থান করবে। কোনো অবস্থাতে এটাকে ছুটি মনে করে না নিয়ে বা ঈদের আনন্দ বা অনেক কিছু আনন্দ মনে করে নিয়ে তোমরা বাইরে ঘোরাঘুরি মোটেও করবে না। এইটা হচ্ছে আমার প্রথম উপদেশ, এটি তোমরা মেনে চলবে। 2 নম্বর, আমি যেটা বলি, তোমরা অবশ্যই বাবা মায়ের কাছে থাকবে, অবশ্যই বাবা মায়ের কথার বাইরে তোমরা যাবে না। সম্মানিত শিক্ষকগণ তোমাদেরকে কিন্তু সেই নির্দেশনা দিয়ে চলেছেন। বিশেষ করে আমাদের এই যে 5 মিনিট মোটিভেশন যে চ্যানেল, এখান থেকে কিন্তু সহসাই কিন্তু আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক বলছেন, উনি অত্যন্ত ভালো মানের একজন ব্যক্তিত্ব, ভালো একজন শিক্ষক বেড়ামারা কলেজের, এবং আমার অত্যন্ত কাছের। তিনি যে এই যে ব্যবস্থাটি করেছেন, আমি মনে করি এইরকম খুবই দরকার আমাদের সমাজে এখন, মানে সময়ের দাবি। যেটি উনি করেছেন, আমি আগেই তাকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য, আর যার মাধ্যম দিয়ে আমি হয়তো আমাদের প্রিয় শিক্ষার্থী দেশ বিদেশ সব জায়গায় আমার এই কথাগুলো পৌঁছাতে সমর্থ হচ্ছি। আমি তোমাদেরকে একদম স্বনির্বন্ধ ভাবে আমি বলি যে তোমরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। তোমাদের যে পাঠ্য বই, পরীক্ষার জন্য যে প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রাম তো এখন নাই যে কটি সাবজেক্টে পরীক্ষা দেবে, তোমরা চর্চা চালাই যাও। পড়া আছে কি চোখ বুলাও। তোমরা এখন ওই যে অনলাইন যে ক্লাসগুলো হয় একটু দেখো, খারাপ লাগলে অবশ্যই বিনোদন আছে, বিনোদনের জন্য তোমরা কার্টুন দেখো, হয়তো একটু গান শুনলে, নাটক দেখলে বা অভিনয় দেখলে, এগুলো দেখো, যার যার প্রতিভার জায়গায় দেখা চর্চা করলে তো বিনোদন হয়ে যায়। তবে ভালো কিছু অনুযায়ী ভালো যেটি সেটি তোমরা করো, পাশাপাশি তোমাদের পড়াশোনা ঠিক থেকে তোমরা, আমি একেবারে অনুরোধ করি, বিশেষ করে অভিভাবক যদি কেউ দেখে থাকেন, আমি অনুরোধ করি আপনাদের বাচ্চাদেরকে ঘরের বাইরে যেতে দিয়েন না। তো ঘরেই তাদের খাওয়ার ব্যবস্থা করেন, ঘরেই সবকিছু আয়োজন করেন, ঘরেই বিনোদনের ব্যবস্থা করেন, পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দেন। তাদেরকে রাগবাগ করবেন না, তাদেরকে আদর করে যত্ন করে ঘরে রাখেন। এবং বিশেষ করে আমি মনে করি যে এখন কষ্ট হবে, কারণ তোমাদের এই বয়সে আসলে বাইরে যেতে না পাওয়াটা মনের কাছে অত্যন্ত কষ্টের ব্যাপার। আমি মনে করি এই কষ্টের দান পাবা। পবিত্র কোরআন শরীফের সূরা নাসর 30 পারার মধ্যে 2টি আয়াত বলা আছে, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সেখানে বলা আছে যে কষ্টের, মহান আল্লাহ বলেছেন কষ্টের পরে স্বস্তি, আবারও বলেছেন যে কষ্টের পরে অবশ্যই একটা ভালো কিছু আছে। তা আমরা সেটার অপেক্ষা করি। এই জন্য আমি সেটার সাথে আল্লাহ সেই বাণীকে সামনে রেখেই বলি, তোমরা কষ্ট করো, নিশ্চয়ই একটু ভালো ফল পাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে দর্শক দেখছেন 5 মিনিট মোটিভেশন থেকে যে কোভিড-19 সচেতনতা বিষয়ক অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সর্দার আবু সালেক। তো উনি আমাদের আজকে স্টুডিওতে এসেছেন এবং ওনার মুখ থেকে আমরা করোনা ভাইরাসের বিভিন্ন সচেতনতামূলক কথাবার্তা শুনছিলাম এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার মূল্যবান দিক নির্দেশনা পরামর্শ উনি দিচ্ছিলেন। তো দর্শক যারা উপস্থিত আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে যোগ দিয়েছেন, মানে আপনাদের মতামত জানিয়েছেন, তাদের মতামতগুলো আমি একটু আপনাকে শোনাতে চাই, নাহলে আমাদের দর্শকরা আসলে আমার কাছ থেকে এটুকু আশা করেন যে আমি তাদেরকে একটু রেসপন্স করি। তো তারা বিভিন্ন জন বিভিন্ন মতামত জানিয়েছেন। যোগ দিয়েছেন আমাদের সাথে আনিসুর রহমান, আমাদের ভেড়ামারা কলেজের আমার সহকর্মী আনিসুর রহমান। ধন্যবাদ। আনিসুর রহমান বলছেন যে অসাধারণ অনুষ্ঠান, শিক্ষার্থী অভিভাবক উপকৃত হবে। আমাদের আসলে প্রয়াস এটাই, প্রচেষ্টা এটাই, এই যে তাদেরকে উপকৃত করাটাই। এবং আপনি সাথে আছেন, আপনিও অনেক কাজ করছেন আপনার জায়গা থেকে শিক্ষার্থীদের উপকৃত করার জায়গার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে যোগ দিয়েছেন আসাদুজ্জামান রানা, আমাদের A2I অ্যাম্বাসেডর, শিক্ষক অ্যাম্বাসেডর মিরপুরে। লিখেছেন যে তিলোত্তমাকে অসংখ্য ধন্যবাদ। তিলোত্তমা মানে আমাদের এই একটা মিডিয়া আছে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সক্রিয় অংশগ্রহণের জন্য। যোগ দিয়েছেন মোহাম্মদ হোসেন, উত্তম সরকার, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল ইসলাম লিখেছেন যে স্যার, লকডাউনের সময় যদি ভেড়ামারার কোন শিক্ষক অনলাইনে ক্লাস নিতে চান, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবী হিসাবে টেকনিক্যাল সহায়তা প্রদানের পাশাপাশি প্রচারের ব্যবস্থা করব ইনশাল্লাহ।
এই ব্যাপারে শামীম স্যারের মাধ্যমে আবু সালেক স্যারের মতামত জানতে চাচ্ছি। অসংখ্য হ্যাঁ, তো এটা আপনার কাছে জানতে চাইছে মতামত, মানে টেকনিক্যাল সাপোর্টটা সে দিতে চাই যদি কোনো টিচার অনলাইনে ক্লাস নিতে চাই, তো আপনার মতামতটা একটু বলবেন। যদিও আমি ভেড়ামারা অবস্থান করলে আমার আরো একটু ভালো হতো, কারণ যে উপস্থাপক জনাব শামীম স্যার আমার খুব কাছের মানুষ। আসলে আমি এটাই চাই যে যিনি যেটা শুরু করেছেন যদি আরো ব্যাপকভাবে এটি করেন, আমিও ওনার সাথে থাকতে চাই আর কি। আমারও কিছু বলার আছে, আমারও কিছু মেসেজ আছে যেটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষকের উদ্দেশ্যে। আমার কিছু এই অনুষ্ঠান শুরুর আগে আমি ওনার সাথে অলরেডি এই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে আমরা কোনো ভূমিকা রাখতে পারি কিনা, কারণ সৃজনশীল সিস্টেমের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু সক্রিয়তা আছে, কিছু কার্যাবলী আছে যেটি সৃজনশীলের একেবারে সহায়ক। সৃজনশীলের বাইরে আমি যাব না, বাট আমি সৃজনশীলের সহায়ক হিসাবে যদি আমরা সেই কাজগুলো করতে পারি, অবশ্যই আমার মনে হয় আমি আমার তরফ থেকে, আমি যে 27 বছরের চাকরি, আমার যেটি ধারণা, যেটি আমি আমার বাসায় আমার নিজের মেয়ের ক্ষেত্রে আমি প্রয়োগ করছি, আমি মনে হয় 100% আমি আশাবাদী যে শিক্ষার্থীরা উপকৃত হবে। সেই জিনিসটা আমি অনুরোধ করছি যে পরবর্তীতে একটি সেশন এরকম করার জন্য যদি সুযোগ হয়, ইনশাল্লাহ আমি আমার অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আপনার সেই বিষয়টি দর্শক আমরা আগে প্রোগ্রাম শুরুর আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আজকের অতিথি জনাব সর্দার আবু সালেক সাহেব, উনি খুব সুন্দর একটি পদ্ধতির কথা বলেছেন এবং সেই পদ্ধতিতে উনি ওনার মেয়েকে বাসাতে ওইভাবে পাঠদান করছিলেন। তো সেই জায়গাটা আসলে এটা একটা ইনোভেশন আমি বলবো, যে এটা আমাদেরও জানা উচিত, শিক্ষকদেরও জানা উচিত। তো তার ওই বিষয়টি আমি আজকের অনুষ্ঠানে খুলে বলবো না, এটা আপনাদের সরাসরি ওই দিনকে দেখাবো। আর একদিন আমরা চেষ্টা করবো যে ওই দিনকে 1-2 জন শিক্ষার্থী রাখা, যেন ওই অনুধাবন এবং উপলব্ধির জায়গাটা কতটুকু হয়েছে সেটাও যেন প্র্যাকটিক্যালি দেখানো যায়। তো সেটা আমরা ওইটা অচিরেই আমরা ওইরকম একটা আয়োজন করবো। সেটা একটা অনলাইন ক্লাস আপনারা ধরে নিতে পারেন, অথবা এই ধরনের অনুষ্ঠানও ধরে নিতে পারেন। তো এইটা আমরা চেষ্টা করবো যেটা যেই ন্যাশনাল পোর্টাল যেগুলো আছে, যে পেজগুলো আছে, সেগুলোতে আমরা এগুলো শেয়ার করে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের এই পদ্ধতিগুলো জানানো। তো যাই হোক, অনেকে যোগ দিয়েছেন। সাইফুল ইসলাম লিখেছেন যে আলোচনা ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাইনুর রহমান লিখেছেন যে খুব ভালো লাগলো দেখে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শামসুল আজম অনেক সুন্দর স্যার, ধন্যবাদ আপনাকে। তারপরে তো যাই হোক, এখন আমরা দর্শক যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আসলে যে আজকে অনুষ্ঠানে একজন শিক্ষা কর্মকর্তাকে আমরা নিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য মূলত তার জায়গা থেকে, উনি একজন সরকারি কর্মকর্তা এবং শিক্ষা নিয়ে কাজ করছেন, তার জায়গা থেকে শিক্ষার্থীদের আসলে কতটুকু সচেতনতা উনি তৈরি করছেন, ওনার জায়গাটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন করেছি। তো আমরা এখন একটু ভিন্ন আঙ্গিকে চলে যাব, যে সেটা হলো যে শিক্ষক যারা আছি আমরা, মানে সারা বাংলাদেশে তো প্রায় 5.5 লক্ষ এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক আছে। তারপরে আরো আছে মাদ্রাসা, তারপরে প্রাইমারি স্কুল, সব জায়গায় সব শিক্ষকই। তো সবার উদ্দেশ্যে আমি বলবো, যেহেতু আপনি একজন শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেও আসলে নেতৃত্বের জায়গাটা প্রায় সেম। মানে যিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এই যে ইনস্ট্রাকশনের জায়গাগুলো তো সবসময় প্রায় সেমই হয়। তো সেক্ষেত্রে শিক্ষকরা সব মানে স্তরের শিক্ষকরা এই সময়টা কিভাবে বাড়িতে কাটাতে পারে, মানে কি কি করলে, আমরা তো জানি যে দীর্ঘদিন কোনো বিষয় চর্চা না করলে সেই বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যায়। যেমন আমি একজন ইংরেজি শিক্ষক, আমি এটা জানি যে ইংরেজির চর্চাটা যদি 3 মাস আমি না করি, তাহলে সমস্ত কিছু আমার কাছে নতুন হবে। এজন্য আমাকে প্র্যাকটিস করতে হয়। কেউ কথা বলার না থাকলে আমি নিজে নিজে লিখি, অথবা নিজে নিজেই মনে মনে ইংরেজিতে কনভারসেশন করতে হয়। তো এই যে বিষয়গুলো আমাকে নিজেকে ধরে রাখতে হয়। তো সেক্ষেত্রে এরকম আয়নার সামনে বিভিন্ন পদ্ধতি আছে। তো শিক্ষকরা তো, আমি তো ইংরেজি শিক্ষক, এরকম কেউ অঙ্কের শিক্ষক আছে, কেউ বিজ্ঞানের শিক্ষক আছে, কেউ বা ধর্মীয় শিক্ষক আছে, সমস্ত বিষয় শিক্ষকরা আছে, তারা বাড়িতে বসে আছে। কি কি ভাবে আপনি একজন শিক্ষা কর্মকর্তা হিসাবে কি মনে করেন যে কি কি ভাবে তারা স্কিলটা ডেভেলপ করতে পারে এবং এই পরিস্থিতি মিটে গেলে আবার স্বাভাবিকভাবে নিজেদের কাজ শুরু করতে পারে? ধন্যবাদ। খুবই মানে যতগুলো আসলে কোশ্চেন, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মনে করি আমি এই বিষয়টি। কারণ শিক্ষক মানে শিক্ষা কারিগর আর কি, অর্থাৎ জাতি তৈরির যে মূল কারিগর সেটা শিক্ষকই।
সবচেয়ে সম্মানের জায়গাটাই কিন্তু তারা দখল করে আছেন। এখন যদি আমি বলি যে একজন খারাপ, আমি খারাপ বলবো না কথাটা, যদি আমি আমার দায়িত্ব পালন না করি, আসলে শিক্ষকের তো দোষ দেওয়া যায় না, ওই ক্ষেত্রে ব্যক্তির দোষ। কিন্তু শিক্ষক কথাটি এটি আমি অমর্যাদা করতে রাজি নেই। মানে পেশা এবং ব্যক্তি দুইটাকে আপনি ভিন্নভাবে দেখছেন। শিক্ষক শিক্ষকই যদি বলে যে বোরকা পরা মেয়েটি ওই বোরকা খারাপ, আসলে বোরকা খারাপ না, মেয়েটি খারাপ হতে পারে। আমি এটা আদারওয়াইজ নেন না, দোষ দিচ্ছি না, আমরা বোরকার দোষ দেবো না। মেয়ে যদি এখন খারাপ হয় বা আমার পোশাক যদি খারাপ হয়, সেক্ষেত্রে তো পোশাকের দোষ। আমরা অনেকেই বলি যে উনি তো এত টাকা চুরি করে ঘুষ খাইলেন, উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোষ তো নামাজের না, দোষ তো না, রাইট। এটাই আসলে আমাদের সেজন্য আমাদের সম্মানিত শিক্ষকগণের উদ্দেশ্য বলে আমার যেটুকু জানা এবং বোঝা এবং সেই কমেন্টসটা করা, সেটি হলো যে আমরা আপনারা সমাজের সবচেয়ে মানে এই সমাজ গড়ার জেনারেশন তৈরির এবং এই দায়িত্বভার জেনারেশনের উপরে অর্পণ করার মূল সহায়ক শক্তি কিন্তু আপনারা। এখন সেই জায়গাটা আমি মনে করি যে যারা বিশেষ করে আমি হাই স্কুল কলেজ নিয়ে কারবার করি, যে আমরা কিন্তু সমস্ত শিক্ষকই প্রায় শিক্ষক বাতায়নের সদস্য। এটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটু এর প্রকল্পের মাধ্যম দিয়ে সকল শিক্ষককে আমরা শিক্ষক বাতায়নের সদস্য করাতে, আমি তখন ভেড়ামারাতে সকল শিক্ষককে শিক্ষক বাতায়নের সদস্য, সেই হিসাবে আমি মনে করি যারা শিক্ষক বাতায়নের সদস্য, এখন তো আমরা শিক্ষকগণের প্রতি এটাই আমরা আশা করতেই পারি যে আপনারা তো বাইরে যাওয়া এখন নিষেধ, বাইরে আপাতত আপনাদের কোনো কাজ নেই, এক বাজার করতে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। তো ঘরে বসে আপনার এই সময়টি কিন্তু আপনার মানে জ্ঞান সমৃদ্ধি এনরিচ করার জন্য আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। সেটি কিভাবে সম্ভব, সেটা আমি মনে করি যে আপনার হাতেই রয়েছে অস্ত্রটি। আপনি শিক্ষক বাতায়নে ঢোকেন, এখন প্রত্যেকেরই প্রায় ল্যাপটপ আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সহজে শিক্ষক বাতায়নে ঢোকা যায়। আপনি যেহেতু নিবন্ধন করা আছে, শিক্ষক বাতায়ন খোলা আছে, অবশ্যই থাকবে, আপনি সেখানে ঢুকবেন, কন্টেন্ট ডাউনলোড করেন, ওইটি আপনি ডেভেলপ করেন, আপনি পাঠ্য বই থেকে নেন, আপনি ওটাকে সাজান। এরকম করে করে আপনি যে পাঠগুলা নিবেন আগামী গত যে 1-1.5 মাস নিতে পারছেন না বা আগামীতে আরো নিবেন, আপনি এটা কন্টেন্ট অলরেডি ডেভেলপ করে ফেলতে পারেন। তো সেটা যদি করতে আপনি সক্ষম হন, এবং আপনি এখন অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে, ডেফিনিট ভালো ভালো টিচারকে দিয়ে কিন্তু সেই ক্লাসগুলো নেওয়ানো হচ্ছে। তা আপনি তো এই আদর্শ পাঠগুলো আপনি রিসিভ করতে পারেন। এই আদর্শ পাঠগুলো নিয়ে আপনি যদি কন্টেন্ট ডেভেলপটা করেন, আর কিভাবে তার উপস্থাপন করছে, কিভাবে লার্নার্স কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক হচ্ছে, সেটি যদি আপনি পরবর্তীতে ক্লাস যখন শুরু হবে, যদি সেখানে যদি আপনি ওই ক্লাসে শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী বিধিমূলক পাঠ্য উপস্থাপন করতে সক্ষম হন, আমার মনে হয় যেটি বিগত দিনে হয়নি, সেটি এই সময়টি এই কোভিড-19 সুবাদে অন্তত এই কাজটুকু আপনার হবে যে আপনি পরবর্তীতে অনেক আদর্শ পাঠ উপস্থাপন করতে পারবেন, শিক্ষার্থীদের জন্য অনেক উপকৃত হবে তারা। অর্থাৎ মানে শিক্ষকরা নিজ নিজ জায়গা থেকে, নিজের ঘরে থেকে তাদের চিন্তা ভাবনাটাকে ডেভেলপ করে যাদের সাবজেক্ট অনুযায়ী, যে শিক্ষার্থীদের কাছে তাদের পাঠ কিভাবে সহজলভ্য, মানে সহজ এবং সহজে অনুধাবনযোগ্য, আদর্শ পাঠ কিভাবে প্রস্তুত করা যায়, এই বিষয়গুলো নিয়ে যদি শিক্ষকরা ভাবে, আসলে প্রত্যেকটা একটা লেভেল অতিক্রম করার পরেই, একটা শিক্ষাগত যোগ্যতার একটা লেভেল অতিক্রম করার পরে শিক্ষক হয়েছে। এবং শিক্ষকতা আসলে একটা চর্চার ব্যাপার, যে যার যত চর্চা বেশি, যার যত অভিজ্ঞতা বেশি, তার শিক্ষকতার জায়গাটা আসলে ততটাই স্ট্রং। এটা শিক্ষকতা আসলে লেখাপড়া খুব ভালো শিখে সে খুব ভালো ডিগ্রি নিয়ে যে ভালো শিক্ষক হওয়া যায় বিষয়টা তা না। এটা তো আমার মতামত, উদাহরণ আছে তো। হ্যাঁ, তো উদাহরণ আছে। আমি যদি একটা উদাহরণ দিই আপনার এই কথার সাথে, যেন আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ইকোনমিক্স এর প্রফেসর এম এ হামিদ স্যার, ফার্স্ট ভাইস চ্যান্সেলর হামিদ স্যারের একাডেমিক অ্যাটেনমেন্ট কিন্তু খুব ভালো না, একাডেমিক যে সার্টিফিকেট উনি মানে রেজাল্ট না, বাট ওনার উপস্থাপনা অসাধারণ, অসাধারণ। একজন শিক্ষক শিক্ষার্থীর জন্য এরকম উপস্থাপনা আশা আমরা করতেই পারি। হ্যাঁ, আসলে হয়তো উনি রেজাল্ট ভালো করতে পারেন, বাট উপস্থাপনা দেখলে আপনার রেজাল্ট মানে ওই জায়গাটা থেকে, মানে একজন শিক্ষকের জায়গাটা থেকে এটা আসলে স্কিলটার উপরে বিশেষ একটা কিছু নির্ভর করে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের জন্য পরামর্শ দিচ্ছিলেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেহ। তো ওনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর সুন্দর কিছু আইডিয়া আমাদের মাঝে দিচ্ছেন যে শিক্ষকরা বাড়িতে থেকে আসলে কি করতে পারে। তো আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এই যে আমরা দেখেছি যে গবেষণার যে জায়গাটা শিক্ষকদের জন্য, রিসার্চ জায়গাটা আসলে সরকার থেকে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্ল্যাটফর্মটা অতটা উন্মুক্ত না। এটা এই জায়গাতেও আস্তে আস্তে আগাচ্ছে, শিক্ষকরা আস্তে আস্তে গবেষণার দিকে যাচ্ছে।
কিন্তু আমাদের কাছে অত্যন্ত দুঃখের একটা জায়গা যে এই যে এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের, স্কুল কলেজে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের যে গবেষণার যে ক্ষেত্রটা, এটা আসলে নাই বললেই চলে। যদি কেউ নিজ উদ্যোগে পিএইচডি করার উদ্যোগ নেয় তাহলে সেক্ষেত্রে করতে পারে, কিন্তু এই যে প্ল্যাটফর্মটা খুব একটা স্ট্রং না, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং সরকারি কলেজের শিক্ষকদের জন্য স্ট্রং। তা আমার মনে হয় যে গবেষণাও শিক্ষকদের একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারে। আসলে আমি একটা স্টুডেন্টকে পড়ানোর জন্য আমি পদ্ধতি খুঁজে যখন বের করতে যাবো, তখন আমার পৃথিবীর 10টা-20টা রাইটারের সেই টেকনিক গুলো অথবা এক্সপার্টদের আমার ফলো করতে হবে, তাদেরকে নিয়ে গবেষণা করে একটা রিসার্চ ম্যাটেরিয়াল তৈরি করে আমাকে একটা রেজাল্ট দাঁড় করাতে হবে। তো সেই জায়গাগুলো আমাদের ক্ষেত্রে কতটুকু আমরা আসলে আশাবাদী, আর আপনি মতামত জানাবেন। মানে আপনাকে বলছি না যে আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের এটা দাবির জন্য বলেন, আপনি আপনার নিজের জায়গা থেকে মতামতটা জানান যে এটা আসলে হলে কেমন হয়, আপনার কাছে কেমন লাগে। আসলে মানে ধন্যবাদ, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং প্রথমেই আমি মনে করি যে আমার এটা প্রত্যেকটা শিক্ষকের উইল ফোর্স, হ্যাঁ রাইট, উইল ইচ্ছা শক্তিটা আগে থাকতে হবে, হ্যাঁ, যে মানে আমি কি করছি আর আমাকে কি করতে হবে আর কার জন্য করছি, সেই সেই উইল উইশার্স কারা, মানে যাদের জন্য আমি করব। এখন সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রথমে আমার ইচ্ছা শক্তিকে ব্যক্ত করতে হবে, আর সেটা করতে হলে আমাকে তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা জায়গায় এরকম কিছু পয়েন্ট আছে যারা এইভাবে কাজ করছে তাদের স্বর্ণপন্ন হওয়া। এবং সেই ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধার কথা আমি বলবো না, কারণ এটি আমার বলা নাই, এটি বলবো না। তবে জানার জন্য মনে হয় সমস্ত দরজাটাই খোলা আছে, কারণ বিষয়টা এখন তো গ্লোবালাইজেশনের এই সময়টা আমাদের হাতের মুঠোয়। সারা বিশ্বের খুব ভালো ভালো, মানে চাইলেই আমরা জ্ঞান অর্জন করতে পারি, মানে সহজেই যে বিষয়টির উপরে আমি আগাবো, আমি চাইলেই কিন্তু সেই বিষয়ের পেতে পারি, খুব সহজে আমার হাতের মুঠোয় আছে। এই আমাদের ডিজিটালাইজেশনের যুগে এটি আর ভাবার কোনো ইয়ে নাই যে আমি পাবো না কিছু। সুতরাং আমি মনে করি যে তথ্যজ্ঞ যে পয়েন্ট, ফোকাল পয়েন্টটা আমাদের উপজেলাতে খুঁজলেও পাওয়া যাবে, এরকম ব্যক্তিত্ব আছেন যারা, যদি কোনো শিক্ষক এই বিষয়ে সম্যক ধারণা নিতে চান বা তিনি যদি গবেষণালব্ধ কোনো কার্যক্রম হাত নিতে চান, আমরা আপনার মতো এই যে শামীম সাহেব বা আমাদের সম্মানিত আনিস সাহেবও আছেন বা এরকম আরো অনেক শিক্ষক আছেন, এই জায়গাগুলো তারা খুঁজে দিতে পারবেন এবং সহায়ক ভূমিকা রাখতে পারবেন। আমি বললাম অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন আমাদের অতিথির কথা, খুব সুন্দরভাবে শিক্ষকদের যে গবেষণার জায়গাটা সেটার কথা বলেছেন। আসলে জ্ঞান অর্জনের জন্য আমাদের আসলে একটা নির্দিষ্ট বাইন্ডিংস এখন আর নাই, যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আমরা মুহূর্তের মধ্যে অনেক কিছু জানতে পারি। শুধু একটা কথা উনি পয়েন্ট করে কোট করে বলেছেন, সেটা হলো সদ ইচ্ছা, অর্থাৎ হ্যাঁ, এই ইচ্ছাটা থাকতে হবে। মানে আমি যে শিখবো, আমার শেখার তৃষ্ণাটা থাকতে হবে, যে আমি পিপাসার্থ হলে তো আমি পানিটা খুঁজে বের করব, এটা হলো মূল বিষয়। তো শিক্ষক মন্ডলী, আপনারা যদি জানতে চান, শিখতে চান, তাহলে এইভাবে আপনারা চেষ্টা করুন যে সবসময় মনে রাখবেন যে আপনার ইনোভেশন হোক, কিন্তু আপনাকে কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে, যে সে এই কাজটা কিভাবে করেছে, ওইটাকে আপনি আরেকটু সমৃদ্ধ করে করার চেষ্টা করেন, অথবা একটু এক্সেপশনাল ভাবে করার চেষ্টা করেন, দেখবেন ওইটা একটা দারুণ ইনোভেশন তৈরি হয়ে যাবে। তো অনেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের কথা আমি বলছি যে আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ। আলামিন লিখেছেন যে স্যার আপনার এই অনুষ্ঠানের জন্য আপনাকে সাধুবাদ জানাই, আশা করি এটার মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উপকার পাবে মানুষ। তো হ্যাঁ, আমিও চেষ্টা করছি, আমাদের উদ্যোগটা এটাই যে আমাদের এই স্টুডিও থেকে আমরা যেটাই প্রচার করছি কোভিড-19 বিষয়, এবং এটা চলমান থাকবে, শুধু কোভিড-19 বলে না, যদি পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখনও চলমান থাকবে। শিক্ষা বিষয়ক যে কোনো বিষয় নিয়ে, দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে, এটা তখন একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে যাবে, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। এখন আমরা রেগুলার করছি সচেতনতার জন্য, কিন্তু তখন একটা শিডিউলের মধ্যে যাবে, একটা নির্দিষ্ট টাইমে যাবে, যে আমরা তখন শিক্ষার্থীদের জন্য পরামর্শ, বিভিন্ন ইনোভেশন, তখনও আমরা গেস্ট নিয়ে আসবো অনেক জায়গা থেকে, অনেক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে আসবো, যে দুনিয়ার শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার জন্য। তো এটা আমাদের এই প্রয়াসটা চলমান থাকবে, আশা করি আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে আরো যোগ দিয়েছিলেন ফাহাদ, খালিদ, রেজাউল আজম, আনিসুর রহমান। উনি লিখেছেন যে
স্যার, এই প্রোগ্রাম থেকে নন এমপিও শিক্ষকদের এই মুহূর্তে বিশেষ ভাতার দাবি করা যেতে পারে সরকারের কাছে, কারণ তারা মানবেতর জীবনযাপন করছে। আমি দাবিটা আমি আমার জায়গা থেকে আমি দাবি করছি আনিস সাহেব, আপনার মাধ্যমে, আপনার কথা থেকে আমারও কথা, যে আমিও চাই যে সারা বাংলাদেশের শিক্ষকরা, শিক্ষক পরিবার সবাই মানে একই অবস্থানে ভালোভাবে থাকুক, সবাই সুন্দরভাবে সুস্থ জীবনযাপন করুক। কেউ ভালোভাবে আছে, কেউ খারাপ ভাবে আছে, এটা আসলে আমাদেরও খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তো আমাদের দেশ যেহেতু এখনো একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারেনি, নিম্ন আয়ের দেশের মধ্যে আছে, তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে এটা হয়তো ভালো দিকে যাবে সেই কামনা করি। কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে সরকারের কাছে আমি নিজেও দাবি জানাচ্ছি যে যারা বেতন বাদেই চাকরি করে, নন এমপিও শিক্ষক যারা, অন্তত এই সংকটময় মুহূর্তে তাদের অবস্থাটা একটু বিবেচনা করুন, এবং বিবেচনা করে তাদের একটু সহায়তা, যদি আপনাদের জায়গা থেকে আপনারা একটু ভাবেন, আমার মনে হয় যে এটা ভাবলেই আপনারা অনেক সহায়তা বিভিন্ন জায়গাতে দেওয়ার জন্য অলরেডি বরাদ্দ করেছেন। সেক্ষেত্রে নন এমপিও শিক্ষকদের যদি এর মধ্যে ইনক্লুড করা যায়, আমার মনে হয় যে আসলে তারাও তো অনেক কাজ করছে, তারাও কিন্তু অনেক নন এমপিও শিক্ষক আমি জানি যে তারা অনলাইনে ক্লাস নিচ্ছেন, তো সেক্ষেত্রে তারাও তো শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রাখছেন, তো তাদের কথাটা বিশেষভাবে বিবেচনা রাখবেন। আর যেহেতু প্রশ্নটি আনিস স্যারের উদ্দেশ্যে করেছেন, স্যার আপনার জায়গা থেকে এই বিষয়ে দুই একটা কথা বলবেন যে নন এমপিও শিক্ষকদের ক্ষেত্রে। ধন্যবাদ। আসলে এই বিষয় তো নীতি নির্ধারণের বিষয়। একজন সরকারি চাকরিজীবী হিসাবে আসলে এই নীতি নির্ধারণের কথা হয়তো আমার জন্য বলা খুব কষ্টকর। তা আমি আসলে আপনার কষ্টের সাথে আমি আমার একাত্মতা ঘোষণা করছি। তো নিশ্চয়ই আমি আমাদের মাননীয় সরকার বরাবর এই আমার অনুরোধ থাকবে যে যদি মানে সবিনয়ে নন এমপিও শিক্ষকদের বিষয়টি বিবেচনা করা যায় দ্রুত, কারণ মানবতর জীবনযাপন তারা করছে, বিষয়টি বিধি অনুযায়ী বিধি মোতাবেক বিবেচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর কি। অসংখ্য ধন্যবাদ, সুন্দর পরামর্শ দিয়েছেন। আমাদের আনিস সাহেব আরেকটু লিখেছেন যে শিক্ষার্থীরা কিশোর বাতায়ন ফেসবুক পেজ, ময়মনসিংহ অনলাইন স্কুল, রংপুর অনলাইন স্কুল, চাঁপাইনবাবগঞ্জ অনলাইন স্কুল, লালমনিরহাট অনলাইন স্কুল, কুষ্টিয়া অনলাইন স্কুল, 10 মিনিট স্কুল, সংসদ বাংলাদেশ টেলিভিশনের ক্লাসগুলো দেখতে পারে। এখানে প্রাথমিক শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস করতে পারছে। আপনি আপনার সুন্দর পরামর্শ দিয়েছেন যে এই জায়গাগুলোতে আসলে ক্লাস চলছে, অনলাইন ক্লাস চলছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা এই জায়গাতে ক্লাসগুলো করতে পারো, এবং এগুলো খুব ইফেক্টিভ ক্লাস হচ্ছে, ভালো সুন্দর ক্লাস হচ্ছে। তো আমার ধারণা যে এখান থেকে ক্লাস করলে সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই অনেক উপকৃত হবে, এবং অনেকগুলো ক্ষেত্র, অনেকগুলো মাধ্যম, কিন্তু যার যেটা সুবিধা হয় সে সেটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের আহ্বান করবো, অনুরোধ জানাবো যে তোমরা ক্লাসটা ফলো করবে, এবং এটা কিন্তু বোরিং ক্লাস না, মানে দেখলেই ভালো লাগবে, যে তোমরা অন্তত দু একটা ক্লাস করে দেখতে পারো যে আসলে ক্লাসটা কেমন হচ্ছে আর কি। তো এখন আমরা আসাদুজ্জামান রানা লিখেছেন যে স্যার আমাদের মিরপুরে অনেকদিন ছিলেন, স্যারকে দেখে খুব খুশি হলাম, তিনি খুব সৎ, নির্ভীক এবং ধার্মিক মানুষ। হ্যাঁ, উনি ছিলেন, মিরপুরেও ছিলেন, আমাদের ভেড়ামারাতেও ছিলেন, এই জন্য আমাদের খুব কাছের মানুষ। তারপরেও উনি যেখানেই যান সেখানকার মানুষের কাছ থেকে আমি যেহেতু এই শিক্ষক হওয়ার পাশাপাশি আমি শিক্ষা বিষয়ে বিভিন্ন লেখালেখি এবং বিভিন্ন কাজ করার ক্ষেত্রে বিভিন্ন এলাকার শিক্ষকদের সঙ্গে আমার একটু পরিচিতি বেশি, তো তাদের কাছ থেকে আমি তার ব্যাপারে শুনেছি। তো তার প্রশংসা তার মুখের উপরে করবো না, আপনি যেগুলো বলেছেন সেগুলো আমরাও শুনেছি, এবং তার এই জন্য তার সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর জীবন কামনা করি, এবং যে উনি যে সরকারি দায়িত্বগুলো পালন করছেন, যে উনি যেন নিজেও নিরাপদ থাকেন। ওনার আসলে খুব ঝুঁকি নিয়ে ওনাকে মনিটরিং টিমে কাজ করা মানে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তো তারপরেও দোয়া থাকবে আমাদের সবার, দর্শকদের পক্ষ থেকেও দোয়া থাকবে যে উনি যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন, এবং আমাদের দেশ যেন সর্বোপরি একটা স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসতে পারে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো আমরা এখন যাব যে আপনার তো পরিবার, ছেলে মেয়ে আছে, আপনার মিসেস আছেন, ওয়াইফ আছেন, সবাই মিলে এখন তো বাড়িতে থাকতে হচ্ছে। আপনাকেও এই সরকারি দায়িত্বের পাশাপাশি আসলে এখন তো সময়টা আমার ধারণা অন্যান্য সময় চেয়ে একটু বাসায় বেশি দিতে পারছেন। তো
তো আপনি আপনার সন্তানদের সেক্ষেত্রে বেশি সময় দিতে পারছেন, ওরাও তার বাবাকে একটু বেশি সময় পাচ্ছে। জি। তো অনেক ক্ষেত্রে হয় কি যে অনেক দায়িত্বের কারণে দেখা যাচ্ছে যে সরকারি দায়িত্ব পালন করতে যে অনেক প্রোগ্রাম হয় সন্ধ্যার পরেও আপনাকে অনেক সময় ইয়ে করতে হচ্ছে, একটা স্ট্রেসের মধ্যে থাকতে হয়, বাচ্চাদের আসলে সময় দেওয়া সম্ভব হয় না। এবং আপনাদের ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রে এবং বড় বড় বিজনেসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে এই যে বাচ্চাদের সময় দেওয়ার ব্যাপারটা একটু আসলে এটা একটু ইয়ে হয়ে যায়, কিছু করার থাকে না, এটা মেনে নিতে হয় দায়িত্বের কারণে, দেশের স্বার্থে আসলে এগুলো করতে হয়। তাহলে যে আপনার পরিবার, এটা আপনি আপনার পরিবারে কিভাবে সময় দিচ্ছেন এটুকু আমাদের বলবেন, আর আপনার পরিবার কিভাবে সচেতন আপনি রেখেছেন সেটাও আমাদের একটু বলবেন। ধন্যবাদ। আসলে এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সময় সবাই মানে যাদের প্রয়োজন নেই তারা সবাই ঘরে অবস্থান করছে। তা আমরা এই সময় কিন্তু আসলে আমরা সারাদিন কর্মস্থলে অবস্থান করি এবং হয়তো সন্ধ্যার সময় ঘরে ঢুকি। তারপরেও যেহেতু দায়িত্বের কারণে আমাদেরকে থাকতে হচ্ছে এত খুব বিপজ্জনক মুহূর্তের মধ্যেও, কারণ সরকারি দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর, সরকারি আদেশ নির্দেশ পালনে আমরা বদ্ধপরিকর। তো সেই ক্ষেত্রে আমার ছেলে মেয়ে, আমার এক ছেলে 2 মেয়ে। বড় ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ার পড়ে ঢাকাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। গত মার্চের 19 তারিখে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সুবাদে সে বাড়িতে চলে আসে। বলা চলে যে সে সেলফ আইসোলেশনেই আছে, তার মানে সে যেহেতু বাড়ির বাইরে যায় না। মধ্যবর্তী 19 তারিখে আসার পরে শুধু 20 তারিখে চুল কেটেছে, বাট তারপরে আজও বাইরে যায়নি আর কি। ঘরে আসো, এই ঘরে অনলাইনে ক্লাস করে, পড়াশোনা করে। খুবই ভালো। জি, ওদের ইউনিভার্সিটি থেকে অনলাইনে ক্লাস হচ্ছে। কালকেও আমি চাক্ষুষ দেখেছি বিকাল বেলা। আমি অফিস থেকে ফিরলাম, ফিরে দেখলাম যে অলরেডি সে অনলাইনে তার ইউনিভার্সিটি ক্লাস করছে অলরেডি। এটা তো অনেক ভালো একটা উদ্যোগ, খুবই ভালো লাগলো। তার আমার ছেলের নাম সিফাত নূর বিল্লাহ, ডাক নাম শাকির। ও দোয়া করবেন, এইবারই ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পরিস্থিতি কি দাঁড়ায় তার উপরে নির্ভর করছে ওর ইঞ্জিনিয়ারিংটা শেষ হওয়া। সবাই দোয়া করবেন। কোন ডিপার্টমেন্টে আছে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস এন্ড টেকনোলজি, রূপনগর, ঢাকাতে এখানে আছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ভালো পারফরম্যান্স তার। আচ্ছা আচ্ছা, ফাইন। আমার মেয়েটা উম্মুল জান্নাত বেনামারা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী। ও প্রতিদিনই সংসদ ক্লাস ফলো করে, অনলাইনে ক্লাসগুলো সব দেখে, এবং আর আমি নিজে যে আমি যে পাঠগুলো করাচ্ছিলাম সেইগুলো করছে। তে দেখা যাক, চেষ্টা করছি ইনশাল্লাহ যাতে ভালো করতে পারে। কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটি আর আমি বলতে চাচ্ছি না। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যাতে সর্বোচ্চ এফোর্টটি তাদের জন্য দেওয়া যায় আর কি। আর একটি ছোট্ট মেয়ে আছে, 2 বছর 5 মাস বয়স। সে বিষয়ে সে তার সবার মধ্যেই অবস্থান তার, এইভাবেই বাসার দিনগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, দর্শক শুনছিলেন যে আসলে আমরা আপনাদের জানাতে যাচ্ছিলাম যে একজন সরকারি কর্মকর্তা, একজন শিক্ষা কর্মকর্তা কিভাবে তার পরিবারে সময় দিচ্ছেন এবং তার পরিবারটা কেমন ভাবে সুরক্ষিত আছে। উনি তো সুরক্ষিত রাখার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উনি মনিটরিং টিমে কাজ করছেন, বিভিন্ন এলাকাতে যাচ্ছেন, তার মানুষকে সচেতন করছেন, বিভিন্ন সমস্যার সমাধান করছেন। তো তার জায়গাতে তার নিজের পরিবারটা কিভাবে সচেতন রেখেছেন সেটাও আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। আমাদের মাঝে আরো অনেকে যোগ দিয়েছেন। আমরা দর্শক, আপনারা যারা যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব হোসেন কবির যোগ দিয়েছেন, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান ঝন্টু যোগ দিয়েছেন, সোহান খান যোগ দিয়েছেন, মাহমুদুজ্জামান মাসুদ যোগ দিয়েছেন, অনেকেই যোগ দিয়েছেন। শিক্ষক বাতায়ন সহ কিশোর বাতায়ন ও অন্যান্য ন্যাশনাল যে পোর্টাল প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুকের, সেগুলোতে সবাই দেখছেন। সারা দেশের এবং দেশের বাইরের অনেক দর্শক আমাদের দেখতে পাচ্ছেন। আপনারা যারা দেখলেন, যারা জানলেন, যারা কিছুটা হলেও শিখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরপরে আমরা একদম শেষ প্রশ্নে চলে যাব যে এই যে আমাদের এই অনুষ্ঠানটা মূলত আমাদের প্রথম নামকরণ হলো যে শামীম স্যারের ডেস্ক থেকে, মানে এই ডেস্ক থেকে আমাদের যেহেতু কথাগুলো যাচ্ছে, এর মধ্যে আমরা এই বিভিন্ন গেস্টদের নিয়ে এসে ইনক্লুড করছি এবং আমাদের প্ল্যাটফর্ম হলো 5 মিনিট মোটিভেশন। আর আমাদের আরেকটা আমাদের ইয়ে আছে যে ইউটিউবে, সেটা হলো তিলোত্তমা মিডিয়া। এই প্রোগ্রামগুলোই আবার সেখানে এটা প্রোগ্রামটাকে আবার একটু রিসাইজ করে, এটাকে এডিট করে, কিছু লেখাটাকে অ্যাড করে আমরা চেষ্টা করি ওইখানে দেওয়া, যেহেতু ওইটাও বিভিন্ন জায়গাতে যায়। মূলত আমরা এটা আসলে একটা আর্কাইভ হিসেবে এটাকে রেখে দিতে চাই, যে এটা বিভিন্ন সময় এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া মানে
এটা না যে শিক্ষার্থীরা মিস করলো, এটা যে কেউ যে কোনো সময় এই প্রোগ্রামটা আবার দেখতে পারবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আপনার এই ব্যস্ততার মাঝে আপনি আজকে আমাদের সময় দিয়েছেন। তো আমাদের এই যে 5 মিনিট মোটিভেশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, আর এই স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে, আমাদের এই উদ্যোগে আপনার কেমন লাগছে, এই বিষয়ে একটু ধন্যবাদ। আমি প্রথমে শুরুতেই যেমনটি বলেছিলাম যে 5 মিনিট মোটিভেশন, শামীম স্যারের যে ডেস্ক, এই স্টুডিও অসাধারণ। এটি আসলে বলে শেষ করা যাবে না, কারণ উদ্যোগী মানুষের তো প্রয়োজন। আমরা আসলে সবাই যাই, অফিস করি, ক্লাস নেই, ক্লাস করি, বাসায় আসি, সবাই ব্যস্ত হয়ে যায়। তার মধ্যে উনি যে ব্যবস্থাটি নিয়েছেন এবং শুরু করেছেন, আমার মনে হয় কি সময়ের দাবি, এটি সময়ের দাবি। কারণ এখনকার যে পরিস্থিতি, আমি তো মনে করি যে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়াই লাগে না। যদি এরকম যদি আমরা ক্লাসরুম অ্যারেঞ্জমেন্টে এখান থেকে এইভাবে শুরু করতে পারি, সব শিক্ষক যদি আমাদের এইভাবে যদি শুরু করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ক্লাসই করা লাগে না, বাড়ি বসেই আমি আমার পাঠটি শিখে নিতে পারছি। যে মেসেজগুলি এর মাধ্যম দিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে যাচ্ছে, তাতে করে এই শামীম স্যারকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এরকম 5 মিনিটস মোটিভেশনের যে কার্যক্রমটি আসলে অসাধারণ। এই যে শিক্ষার্থীরা, যে আমার ধারণা যে মেসেজগুলি পাচ্ছে, অনেকদিনই সেই মেসেজগুলি তারা পাচ্ছিল না। এক একজন এই গেস্ট আসবেন, তার মাধ্যম দিয়ে নিত্য নতুন কিছু কথা যাবে, তার মধ্যে ক্যাচ করার মতো অনেক তথ্য থাকবে। তার একটি যদি তারা আমলে নেয়, আমার মনে হয় উপকার হবে। তা আমি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের এই দেশের এবং দেশের বাইরে আমার অত্যন্ত প্রাণের প্রিয় দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন, আমি প্রথমে আপনাদের প্রতি স্বনির্বন্ত অনুরোধ করি যে ক্রান্তিকাল চলছে, আপনারা সবাই ঘরে থাকবেন। আর আপনাদের প্রতি আরেকটা অনুরোধ যে একটি শ্রেণী আছে যে যারা চাইতেও পারবে না, বাইরেও যেতে পারবে না, নিভৃতে কাঁদবে, ঘরে একটু অন্ন নাই, 3 বেলার 1 বেলাও খাবার পাচ্ছে না। আপনি আপনার পাশের 5টি ঘরকে বেছে নিন, তাদেরকে 1 বেলার জন্য একটু খাবার দিন। আপনার সাধ্য মতো যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়াই দেন। কারণ এই দুর্দিনে আমি আপনি ছাড়া তাদের, মহান আল্লাহর তরফ থেকে আমার আপনাকেই সেট করা হয়েছে যে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়াই। তা আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্য দিন, সেই মনোভাব তৈরি করে দিন, যেন ওই অভুক্ত মানুষের জন্য আমরা একটু দৌড়াই যাই। তারপরে যারা দেখছেন এই অনুষ্ঠান, আমি বলবো যে পরিবার পরিজনদের সাথে থাকুন। আমরা সামাজিক যে ডিস্টেন্স, সেটি ঘরেও বজায় রাখি। আমরা এক জায়গায় গ্যাদারিং পরিবারের সদস্যরা এই মুহূর্তে না হই, আমরা ঘরেও মাস্ক ব্যবহার করি। আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আছে, এগুলো নিয়মিত ব্যবহার করি। যার যার প্লেট সে ব্যবহার করি, সে ধুয়ে রাখি। যার যার গামছা সে ব্যবহার করি। যার যার গ্লাসে সে পানি খাই। যার যার পরিধেয় বস্ত্র তারাই ধোয়ার চেষ্টা করি, এবং অবশ্যই ব্লিচিং পাউডার, স্যাভলন এগুলো ব্যবহার করার চেষ্টা করি। পরিচ্ছন্নতা যার নাই সেও চেষ্টা করি ডিস্টেন্স বজায় রেখে একটু সময় নিয়ে নিয়ে সব কাজগুলো করি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মহাবিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। আমরা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবো এই জন্যই, কারণ আপনার ভালো আর বাকি পরের 5 জনের ভালোটাও কিন্তু আপনার উপরেই নির্ভর করছে। সুতরাং আমি নিরাপদ থাকি, বাকি 5 জনকে নিরাপদ রাখতে আমি সহযোগিতা করি। আমি আমার সম্মানিত দর্শক শ্রোতাদের আজকের এই কঠিন সময়ে এই অনুরোধই করি যে সামাজিক দূরত্ব বজায় রাখি, মহান আল্লাহকে এবং যার যার ধর্মের রীতিনীতি অনুযায়ী আমরা তাদেরকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, হ্যাঁ, যার রীতিনীতি অনুযায়ী স্ব ধর্ম আমরা পালন করি, ঘরে অবস্থান করি, সমাজের সবচেয়ে ভালো কাজগুলো আমরা করি। সকলকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন 5 মিনিট মোটিভেশন থেকে আমাদের নিয়মিত আয়োজন, যে কোভিড-19 সচেতনতায় আমরা প্রতিদিন আমরা বিভিন্ন গেস্ট নিয়ে আসছি, সেই গেস্টের উপস্থাপন করছি। গতদিন আমরা পয়লা বৈশাখ ছিল বলে আমরা গম্ভীরার মাধ্যমে সচেতনতা তৈরি করেছি। এইভাবে আমাদের এই অনুষ্ঠানটি চলমান থাকবে। আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অতিথি যিনি আছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি কাজ করে যাচ্ছেন কোভিড-19 সচেতনতায়, সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং সেই সাথে আজকে আপনাদের মানে শুধু তার উপজেলা কেন্দ্রিক না, সারা দেশের মানুষকে বিভিন্নভাবে সচেতন করার জন্য, বিভিন্ন শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মাঝে তার বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে আসলে এই জায়গাতে উপস্থিত হয়েছি, এবং তার মাধ্যমে আমরা কিন্তু অনেক নতুন নতুন অনেক কিছু ধারণা পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি।
তো যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত অনেকেই জানিয়েছেন, অনেককে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শিক্ষক বাতায়নে আছেন এবং কিশোর বাতায়নে যে সমস্ত শিক্ষার্থী তোমরা আছো, তোমাদের সবাইকে আমাদের পক্ষ থেকে 5 মিনিট মোটিভেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আমরা কখনোই গুজবে কান দেব না, গুজবকে সবসময় এড়িয়ে চলবো। যে কৌতূহল বশত আমরা গুজবটা কি লেখা আছে সেটা পড়ে দেখবো না, ওটা আমাদের দরকারই নাই, ওটা একেবারে আমরা বাঁচিয়ে দেবো। হ্যাঁ, সবসময় আমরা স্ক্রিপ্ট করবো, অ্যাভয়েড করার চেষ্টা করবো। যে এটা পড়লেই হবে কি যে আমাদের মনের ভিতরে যে কোনো ভাবে রিয়াকশন তৈরি হতে পারে। এই জন্য আমরা, তোমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, ফেসবুক অথবা অন্যান্য মিডিয়া যারা ব্যবহার করছো, সেখানে গুজবগুলো বেশি ছড়াচ্ছে। এই গুজবগুলো তোমরা মাথায় নিবে না। এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদেরকে অনুরোধ করছি যে দয়া করে কোনো বিষয়, কোনো নিউজ, কোনো খবর, কোনো তথ্য আপনি নিশ্চিত না হয়ে আপনার ফেসবুক প্রোফাইলে কখনো এটা শেয়ার করবেন না। শেয়ার করলে যে গুজবটা প্রথমে ছড়িয়েছে সেও যেমন অপরাধী, আপনিও কিন্তু ঠিক একই রকম অপরাধী। তো এখন আপনি জানেন যে সাইবার ক্রাইমের যে বিষয়টা, যে তারপরে তথ্য প্রযুক্তি যে আইন, সেটা কিন্তু খুব কঠিন একটা বিষয়। এক্ষেত্রে আপনি বিপদে পড়ে যেতে পারেন। এই জন্য সবসময় নিশ্চিত থাকেন, নিশ্চিত হন যে আপনার যেটা আপনি শেয়ার করতে যাচ্ছেন সেটা জনগণের জন্য মঙ্গলজনক কিনা এবং এটা কতটুকু সত্যি, কতটুকু অথেন্টিক, এই বিষয়টা আগে নিশ্চিত হন। আপনি যেহেতু শিক্ষক, আপনি নিশ্চিত না হতে পারলে অন্য কেউ হতে পারবে না। তো নিশ্চিত হয়ে সেটা আপনি শেয়ার করতে পারেন। আর যেটা আপনার কনফিউশন থাকবেন সেটা কখনোই আপনি শেয়ার করবেন না। এই অনেক কিছু আছে, অনেক ভুয়া, অনেক নিউজ পোর্টাল আছে যেখানে হেডলাইনটা একটা চমকপ্রদ একটা হেডলাইন দিয়ে দেয়, কিন্তু ভিতরে কিছুই নাই। ভিতরে তথ্যগুলো পড়লে দেখা যায় এটা অনেক আগেকার একটা নিউজ অথবা অনেক ভুল। তো এইগুলো থেকে এড়িয়ে যাবেন এবং আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা সবসময় ঘরে থাকবেন। কৌতূহল বশত রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছে বলে আপনারা দৌড়ায় যাচ্ছেন পুলিশ দেখতে, সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, তাহলে আর ঘরে থাকার মানে কি হলো? আসলে আমাদের এটা স্বভাবগত একটা বিষয়, আমরা এরকম অনেক কৌতূহলী, কিন্তু এই জায়গা থেকে আমাদের কৌতূহল বন্ধ করতে হবে। আমরা যেন সবসময় ঘরে থাকি, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না যাই। বাইরে গেলেও আমাদের সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমাদের চেষ্টা করবেন আপনারা হাতে হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার পকেটে করে প্রয়োজনে নিয়ে যাবেন, যেটা যেন মাঝে মাঝে ব্যবহার করা যায়। তো আপনার কাজ হয়ে গেলে অবশ্যই দ্রুত বাজার করে চলে আসবেন, কারণ আপনার জন্য একটা গ্যাদারিং তৈরি হতে পারে। আপনি আসা মানে ওই জায়গা থেকে একটা লোক কমে যাওয়া। তো আপনাদের সবাইকে, সবার সুস্থতা কামনা করছি। সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, গুজব এড়িয়ে চলুন এবং সবাই মিলে আমরা আসুন পণ করি যে একটা সুস্থ, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ আমরা তরুণ প্রজন্মকে উপহার দেব। এবং এটা আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে। কোন যুদ্ধ? ঘরে থাকার যুদ্ধ। দর্শক, আপনারা, আমরা সবাই চেষ্টা করি ঘরের মধ্যে থাকা, সরকারের নির্দেশনা মেনে চলার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে।